আরে তোরা আয় আয়, ভেতরে আয়, বস তোরা। তোমার কি হয়েছে বলো তো কার্তিকদা? আজ 4 দিন ধরে তুমি অফিসে যাচ্ছ না, আবার ফোনও ধরছো না। মনোজের বার্থডে পার্টিতেও তো গেলে না। কই, কিছু হয়নি তো? আসলে শরীরটা ঠিক ভালো নেই বুঝলি। অন্তত ফোনটা তো ধরবে। তুমি ফোন ধরছিলে না, ওই জন্যই তো আমরা তোমার বাড়িতেই চলে এলাম। যাক, ভালোই করেছিস। বল কি খাবি, চা না কফি? না না, আমরা কিছু খাবো টাবো না। তা বললে হয়? সমর কাকা, ও সমর কাকা। আগে ডাকলেন দাদাবাবু? হ্যাঁ, আমাদের জন্য 3 কাপ চা করে নিয়ে এসো তো। আগে দাদাবাবু। এরপর ওদের মধ্যে কথোপকথন চলতে থাকে। সৌমক ও অনিকেত হলো কার্তিকের অফিস কলিগ। যদিও তারা বয়সে কার্তিকের থেকে অনেকটাই ছোট, তবুও ওদের মধ্যে বেশ ভালোই বন্ধুত্বের সম্পর্ক। মাস 5 হয়েছে কার্তিকের স্ত্রী মারা গিয়েছে। যাতে তার মন খারাপ না হয় সেজন্য সৌমক ও অনিকেত মাঝে মাঝেই তার বাড়িতে আড্ডা দিতে আসে। তোরা তো সবই জানিস, মালিনী চলে যাওয়ার পর মেয়েটাকে গ্রামে ওর ঠাকুমার কাছে রেখে আসি। ও প্রায় সব কিছুই সামলেই নিয়েছিল, কিন্তু এই কিছুদিন ধরে ও কেমন অস্বাভাবিক আচরণ করছে। নিজেকে একটা ঘরে বন্ধ করে রাখে, কিছু খাওয়া দাওয়া করতে চায় না, আর আপন মনে কি সব বিড়বিড় করতে থাকে। তা তোমরা কোনো ডাক্তার দেখাওনি? তা কি আর দেখায়নি? ডাক্তারও কিছু বলতে পারছে না। ভাবছি কাল একবার গ্রামে যাব। আচ্ছা, যদি আমরাও তোমার সাথে যাই, তোমার কি কোনো অসুবিধে হবে? যাবি বলছিস? চল তবে। কাল বিকেল 4টে ট্রেনটা ধরবো বুঝলি। আচ্ছা আচ্ছা, তার আগেই আমরা রেডি হয়ে চলে আসব। পরের দিন বিকেলে ওরা কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরে পণ্ডিতপুর যাওয়ার উদ্দেশ্যে। আর কত দূর গো কার্তিকদা? এই তো চলে এসেছি। এসো বাবা, তোমরা সবাই ভেতরে এসো। তোমরা সবাই হাত মুখ ধুয়ে নাও বাবা, আমি খাবার বাড়ছি। কার্তিক, ওদেরকে কলঘরটা একটু দেখিয়ে দে। হ্যাঁ, আয় তোরা। তারপর তারা সকলে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া সেরে ঘরে বিশ্রাম নিতে যায় এবং তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তখন মধ্যরাত। কারো একটা হাঁটার শব্দে সৌমকের ঘুম ভেঙে যায়। সে জানালার পর্দা সরিয়ে দেখে বাড়ির উঠোনে হেঁটে বেড়াচ্ছে শাড়ি পরা, চুল এলোমেলো একটি মেয়ে। সৌমক বুঝতে পারে সে আর কেউ নয়, কার্তিকের মেয়ে কুহু। কি যেন বিড়বিড় করে চলেছে সে। সৌমক মন দিয়ে শোনে। সে বলছে, ধরার ওপর রাগ করেছে সূর্য দুদিন থেকে। রাগ করে সে মুখ ফিরিয়ে রয়েছে মেঘে ঢেকে। এই বলতে বলতে সে হাও মাও করে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে সে হঠাৎ সজোরে চিৎকার করে হাসতে শুরু করে। এরপর প্রচন্ড ক্ষোভের সঙ্গে বলতে শুরু করে, তারাগুলো সব যাবে নিভে, চাঁদকে নেবে খেয়ে। বুঝবি সেদিন আসছে মৃত্যু তোর দিকেতেই ধে। বিন্দু বিন্দু জলে যেদিন
চারিদিক ভাসবে, সেই দিনই তোর নামের আগে চন্দ্রবিন্দু বসবে। এই বলতে বলতে সে সজোরে হাঁটতে হাঁটতে তার ঘরের দিকে চলে যায়। সোমক, এই সোমক, কিরে ওঠ, আর কত ঘুমোবি? কি রে, কি হয়েছে? এত ডাকাডাকি কিসের? বেলা 10টা বাজে, জেঠিমা খাবার দিয়েছে, চল খেয়ে নিবি। তুই যা, আমি যাচ্ছি। এসো বাবা, এসো, বসো, খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে। বাহ জেঠিমা, আপনি তো একদম আমার আমার মায়ের মতো রান্না করেছেন। সত্যি আমার মায়ের কথা মনে পড়ে গেল। জানো বাবা, আমার বৌমাও ঠিক এরকম কথাই বলতো। বিয়ের পরপরই তো ওর মাটা হঠাৎ করেই আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন। আমি ওকে নিজের মেয়ের মতোই ভালোবাসতাম, কিন্তু কিন্তু কি থেকে যে কি হয়ে গেল। অকালে বৌমাটাও চলে গেল, আবার নাতনিটাও কেমন যেন হয়ে গেল। আমার সোনা সংসারটা কেমন যেন ছারখার হয়ে গেল। আচ্ছা, কুহু কোথায়? ও খাবে না আমাদের সাথে? না বাবা, ও এখানে আসবে না। আমি ওর খাবার ওর ঘরেই দিয়ে এসেছি। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ওকে স্যার, ওকে, ঠিক আছে স্যার। কার ফোন ছিল? বস ফোন করেছিলেন। এই কাল একটা আর্জেন্ট মিটিং আছে, তোকে আর আমাকে সেই মিটিংয়ে উপস্থিত থাকতে বলেছেন। সে কি, তাহলে তো আমাদের আজই বেরিয়ে যেতে হচ্ছে। কার্তিক দা, এখান থেকে কলকাতা ট্রেনটা কখন আছে? এই 12:40 নাগাদ একটা ট্রেন পেয়ে যাবি। তারপর সেই রাতে। এখন বাজে 11:15। তাহলে তো আর দেরি করা যাবে না, তৈরি হয়ে বেরিয়ে পড়তে হবে। এরপর ওরা তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে তৈরি হয়ে পড়ে এবং কার্তিকের মাকে প্রণাম করে সেখান থেকে বেরিয়ে পড়ে। আহা, আজ এইচআরকে যা ঝাড় দিল না, তাতে আমি কি, পুরো অফিস তাতে বেশ খুশি হয়েছে। তা যা বলেছিস। এরই মধ্যে তারা দেখে কার্তিকের বাড়ির সামনে একজন পিয়ন দাঁড়িয়ে আছে। আরে পিয়ন কাকা, তুমি এখানে? আরে সৌমক বাবু যে, এই যে একটা চিঠি ছিল কার্তিক মজুমদারের নামে, দিতে এসে দেখি ঘরে তালা ঝুলছে। হো, কার্তিক দার চিঠি? ও তো নেই, গ্রামের বাড়িতে গিয়েছে। তুমি বরং চিঠিটা আমায় দাও, কার্তিক দা ফিরলে আমি দিয়ে দেব। বেশ বেশ, সেটাই ভালো হয়। এইখানে একটা সই করে দাও। সর্বভারতীয় কবিতা প্রতিযোগিতা? কি রে, কিসের চিঠি? এই কোনো এক সর্বভারতীয় কবিতা প্রতিযোগিতা থেকে চিঠি পাঠানো হয়েছে। এরপর সন্ধেবেলায় সৌমক নিজের বাড়িতে বসে চা খাচ্ছে এবং সেদিন রাতের ঘটনাগুলোর কথা ভাবছে। ভাবতে ভাবতে তার চোখ পড়ে টেবিলের ওপরে রাখা সেই চিঠিটার ওপর। সেই চিঠিটা তুলে হাতে নিয়ে দেখতে থাকে। দেখতে দেখতে কি মনে হতে চিঠিটা খুলে পড়তে লাগে। সর্বভারতীয় কবিতা প্রতিযোগিতায় সর্বশ্রেষ্ঠ 10 জন প্রতিযোগীর মধ্যে মালিনী মজুমদারকে বেছে নেওয়া হয়েছে। তার কবিতা শরৎ আকাশ গম্ভীর খুব, চলছে পবন বেঁকে, ব্যাঙগুলো সব হাঁফিয়ে গেছে বৃষ্টি ডেকে ডেকে, ধরার উপর রাগ করেছে সূর্য দুদিন থেকে, রাগ করে সে মুখ ফিরিয়ে রয়েছে মেঘে ঢেকে। আরে এটা তো সেই কবিতা যেটা যেটা কুহু সেদিন রাতে বিড়বিড় করছিল।
মালিনী বৌদি যে কবিতা লেখে কার্তিক দা তো সেটা কোনোদিন আমাদেরকে বলেনি। এমন সময় কলিং বেলের শব্দ হয়। সৌম গিয়ে দরজা খুলে দেখে কার্তিকের বাড়ির কাজের লোক সমর কাকা এসেছেন। আরে সমর কাকা, তুমি এসো এসো, ভেতরে এসো। তা তুমি এই সময় এই ঝড় বৃষ্টির মধ্যে কিছু হয়েছে নাকি? অনেক কিছু হয়েছে দাদা বাবু, অনেক কিছু। সেই সব বলতেই আজ আমি এখানে এসেছি। সব জেনেও যদি চুপ করে থাকি তবে ঈশ্বর আমায় কোনোদিনও ক্ষমা করবেন না দাদা বাবু, কোনোদিনও ক্ষমা করবেন না। কি জানো তুমি? কি জেনে চুপ করে আছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু খুলে বলবে সমর কাকা? সব বলবো দাদা বাবু, সব বলবো। আপনি বড় সৎ মানুষ। আপনাকে বলতে পারলে আমি বড় শান্তি পাবো, আমি বড় শান্তি পাবো। কিন্তু কি হয়েছে সেটা তো বলবে। তবে শুনুন, আপনারা যাকে এত ভালো মানুষ বলে মনে করেন সে মোটেও ভালো মানুষ নয়। সে ভালো মানুষের মুখোশ পরে থাকা একটা শয়তান। আসলে সে মানুষ খেকো নেকড়ের চেয়েও ভয়ঙ্কর। তা না হলে অমন ভালো মানুষ বৌদিমণির সাথে এমন কাজ কখনো করতে পারে? কখনো করতে পারে না। আমাদের বৌদিমণি খুব ভালো কবিতা লিখতেন, জানেন? না, সে কথা তো কার্তিক দা আমাদের কোনোদিনই বলেনি। আপনারা তো দূরের কথা, দাদাবাবু নিজের মা, বাবা, এমনকি তাদের মেয়ে কুহুকেও কখনো জানতে দেয়নি সে কথা। আর সেই কবিতা লেখাই কাল হলো। সেদিন রাতে দাদাবাবু বাড়ি ফিরে রাগে গজ গজ করতে করতে বৌদিমণিকে ডাকতে থাকে। মালিনী, মালিনী! হ্যাঁ, আসছি। কি হয়েছে? এভাবে ডাকছো কেন? কি হয়েছে কিছু বুঝতে পারছো না? তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি কেন গিয়েছিলে ওখানে? খুব নাম কামানোর শখ না? ঠিকভাবে কথা বলো কার্তিক। তোমার কোনো বিষয়ে আমি কখনো বাধা দিই না। আর কবিতা আমার স্বপ্ন। আমি যদি কবিতা নিয়ে কিছু করতে চাই তাহলে তোমার এত সমস্যা কিসের? যদি কবিতা ভালো লাগে তাহলে বাড়িতে বসে একা একা কবিতা লেখো। তার জন্য কোনো প্রতিযোগিতায় যাওয়ার কি দরকার? তুমি কবিতা লিখে বড় হবে আর সবাই আমাকে তোমার নামে চিনবে। বলবে ওই যে মালিনীর স্বামী হেঁটে যাচ্ছে। তুমি তো এগুলোই চাও, তাই না? হ্যাঁ, তুমি তো এগুলোই চাও। ঠিকভাবে কথা বলো কার্তিক। কি ঠিকভাবে কথা বলবো? হ্যাঁ, তুমি জানো না মেয়েদের বেশি বারণ তো আমি একদম পছন্দ করি না। মেয়েরা মেয়েদের মতো থাকুক, সংসার সামলাক, এটাই আমি পছন্দ করি। তাহলে সব জানা সত্ত্বেও কেন এরকম করলে তুমি? জবাব দাও। এইভাবে তাদের ঝামেলা এক ভয়ঙ্কর আকার ধারণ করে। তোমার যা খুশি তুমি তাই করো। আমি আমার স্বপ্ন পূরণ করেই ছাড়বো। তুই আমার কথা শুনবি না তো? তুই আমার কথা? না না না। তাহলে তো তোকেও তোর মায়ের কাছে যেতে হবে। যেমন ভাবে তোর মাকে মেরেছি। খুব শখ ছিল না? গান গাইবে, গায়িকা হবে। হ্যাঁ, তার মানে আমার মায়ের মৃত্যুটা কোনো দুর্ঘটনা নয়? তুমি আমার মাকে শয়তান? আমি সবাইকে বলে দেব। আমি আইনের সাহায্য নেব। তার জন্য তো তোর নিজে বেঁচে থাকা দরকার। আগে নিজে বাঁচ। চল। এরপর দাদাবাবু বৌদিমণির চুলের মুঠি ধরে টানতে টানতে ছাদে নিয়ে চলে যায়। এই মেয়েদের জায়গা
মেয়েটার জায়গায় এই আমাদের পুরুষদের পায়ের নিচে। আর আর যেই বেশি উঠতে চাইবে তাকে তাকে এইভাবেই করতে হবে, এইভাবেই করতে হবে। যা যা, নিজের মায়ের কাছে যা। মালিনী 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 মালিনী। আমি সে সব দেখে ফেলেছি। ওই ওই শয়তানটা তা জানে না। আমি আমি ভয়ে কাউকে কিচ্ছু বলিনি। যদি জানতে পারে আমাকেও মেরে ফেলবে। কিন্তু কিন্তু রোজ রাতে মনে হতো বৌদিমণি এসে বলছেন, সব জেনেও চুপ করে থাকলে সবর কাকা। তাই তাই আর ভয় না করে আপনাকে সব জানালাম। দেখবেন দাদা বাবু, ওই ওই নরপিশাচ যেন এত বড় পাপ করে নিস্তার না পায়, এত বড় পাপ করে নিস্তার না পায়। এই বলে সমর কাকা চলে গেলেন। আর সমক এইসব বিষয়ে চিন্তা করতে লাগলো। এমন সময় কি একটা ভেবে সে চমকে উঠে বসলো এবং টেবিলে থাকা ফোনটা তুলে অনিকেতকে ফোন করলো। হ্যালো হ্যালো অনিকেত, তুই তুই এক্ষুনি একবার আমার বাড়িতে চলে আয়। এই ঝড় বৃষ্টির মধ্যে ডাকছিস? এই কিছু হয়েছে নাকি? আগে আয়, তারপর তারপর সব বলছি। ফোনটা রেখে সোম ঘরের মধ্যে পায়চারি করতে থাকে আর কোনো একটা হিসেব মেলাতে থাকে। তখনই অনিকেত এসে পৌঁছয়। কি হয়েছে বলতো এবার? এই ঝড় বৃষ্টির মধ্যে এইভাবে ফোন করলি? এরপর সৌমক সমর কাকার বলা সব ঘটনা অনিকেতকে খুলে বলে। আর কার্তিকদা আমাদের বলেছিল মালিনী বৌদি বৃষ্টিতে ভিজতে অনেক ভালোবাসে এবং সেই কারণে পা পিছলে ছাদ থেকে পড়ে যায়। আর একটা কথা ভেবে দেখেছিস, মালিনী বৌদি যে ভালো কবিতা লিখতেন তা কুহু জানতো না। তাহলে মালিনী বৌদি লেখা কবিতা কুহু কিভাবে জানলো? কুহু কবিতা মানে? এরপর সৌমক পণ্ডিতপুরের সব ঘটনা অনিকেতকে খুলে বলে। এই দেখ এই চিঠিতে সেই কবিতাটি লেখা আছে। এই কবিতারই কিছু লাইন কুহু সেদিন রাতে বলছিল। আর একটা কবিতাও বলছিল সে, কি যেন, হ্যাঁ, তারাগুলো সব যাবে নিভে, চাঁদকে নেবে খেয়ে, বুঝবে সেদিন আসছে মৃত্যু তোর দিকেতেই ধেয়ে। তারপর হ্যাঁ, বিন্দু বিন্দু জলে যেদিন চারিদিক ভাসবে, সেই দিনই তো নামের আগে চন্দ্রবিন্দু বসবে। 1 মিনিট, আজ তো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ওই কবিতায় যা যা বলা আছে আজকের সাথে সেটার তো সম্পূর্ণ মিল রয়েছে। তার মানে হে সমক, তাড়াতাড়ি গাড়ি বের কর। এই বলে তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে পণ্ডিতপুরের উদ্দেশ্যে। ছেড়ে দাও আমায়। মালিনী আমার কথা শোনো। ছেড়ে দাও আমায়। ছেড়ে দেব? তোকে ছেড়ে দেব? তুই আমার জন্মদাত্রী মাকে মেরেছিস। আমাকে মারতেও তোর একবারের জন্যেও হাত কাঁপেনি। সেই পাপ আমায় রোজ কুড়ে খায় মালিনী। কিন্তু তুমি আমায় এইভাবে মেরে ফেলো না। অন্তত আমাদের মেয়েটার কথা ভেবে আমায় ছেড়ে দাও মালিনী। আমায় ছেড়ে দাও। আমায় মারার আগে তুই একবারও আমার মেয়েটার কথা ভেবেছিলি? আর আজ নিজে মরার সময় মেয়ের দোহাই দিয়ে বাঁচতে চাইছিস? তোর মতো বাবা আমার মেয়ের না থাকাই ভালো। যদি আমার মেয়ে বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়, তুই ওরও সেই একই অবস্থা করবি যা তুই আমার করেছিলি। আর আমি মা হয়ে কখনোই তা হতে দেব না।
চারিদিকে তাকিয়ে দেখ, আজকের মতো এই একই দিনে আমায় তুই মেরেছিলি। আজকের এই দিনটার জন্যই আমি এতদিন ধরে অপেক্ষা করেছিলাম। আর নয়, এবার তোকে শাস্তি পেতেই হবে, পেতেই হবে। এই বলে সে কার্তিকের চুলের মুঠি ধরে টানতে টানতে ছাদে নিয়ে যায়। এরই মধ্যে সৌমক ও অনিকেত সেখানে গিয়ে পৌঁছয়। তারা নিচ থেকে ছাদের দিকে তাকিয়ে দেখে কুহু কার্তিককে শূন্যে তুলে ধরে আছে। তারা বলে ওঠে, দাঁড়াও মালিনী বৌদি, দাঁড়াও, ওকে এইভাবে মেরে ফেলো না, ওকে ছেড়ে দাও। আমরা ওকে পুলিশে দেব, ওর উপযুক্ত শাস্তি হবে। সৌমকের কোনো কথাই তার কানে যায় না। সে চিৎকার করে হাসতে হাসতে কার্তিককে ছাদ থেকে ফেলে দেয়। এরপর কুহুর ভেতরে থাকা মালিনীর আত্মা আর্তনাদ করে কাঁদতে থাকে। তারপর সৌমকের উদ্দেশ্যে বলে, আমার মেয়েটাকে একটু দেখো, আমার কাজ শেষ, আমি এখন আসি। এই বলে মালিনীর আত্মা কুহুর শরীর থেকে বেরিয়ে চলে যায় এবং কুহু অজ্ঞান হয়ে পড়ে এবং তারই সঙ্গে পড়ে থাকে কার্তিকের নিথর দেহটি। তারপর কুহুর কি হলো দাদু? তারপর কুহু তার ঠাম্মির সঙ্গেই থাকতে লাগলো এবং তাদের দায়িত্ব নিল অনিকেত এবং সৌমক। বুঝলে বাচ্চারা, কখনো কারো ক্ষতি করবে না, নইলে আজ নয়তো কাল সেই অনিষ্টটা তোমাদের সাথেই ঘটবে। যাও, এবার বাড়ি যাও, বাড়ি গিয়ে পড়তে বসো, সন্ধে হয়ে গিয়েছে। দাদু, ও দাদু। আরে আসছি রে, আসছি, তোরা বস। আজকে আমাদের মনটা খুব খারাপ। কেন রে? আমাদের পাশের বাড়ির তিতির দিদির একের পর এক বিয়ে ভেঙে যাচ্ছে। আজকে দেখলাম তিতির দিদি খুব কাঁদছে। দিদি দিদির গায়ের রং কালো বলে কোনো ছেলেই তাকে বিয়ে করতে চায় না। সে তো খুব ভালো কথা রে। যারা গায়ের রং দেখে বিয়ে করতে চায় তেমন ছেলের সঙ্গে বিয়ে না হওয়াই ভালো। তোরা দেখিস তিতিরের খুব ভালো বাড়িতেই বিয়ে হবে। কি যে বলো দাদু, সবাই তো এসে আগে তিতির দিদির গায়ের রং দেখেই চলে যাচ্ছে। আমাদের সমাজে বেশিরভাগ মানুষই এই রকম, তবে সকলে নয়। জানো দাদু, দিদি কাঁদতে কাঁদতে বলছিল, ভগবান আমাকে এরকম কালো করলো কেন? আমার গায়ের রং ফর্সা হলে তো এমন কিছুই হতো না। ভগবান ওকে খুব ভালোবাসেন, সে কারণেই গায়ের রং কালো করেছেন। ওর গায়ের রং কালো হতে পারে, তিতির মেয়েটা তো খুব ভালো। দেখিস ওর জন্য ভালো ছেলে অপেক্ষা করছে। বিশ্বাস হচ্ছে না তো? বিশ্বাস হচ্ছে না আমার কথা? তাহলে শোন, তোদের একটা গল্প বলি। তবে দাদুর গল্প শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কিন্তু। আর দাদুর গল্প কেমন লাগলো তা কমেন্ট করে জানাও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে দাদুর নতুন নতুন গল্প শোনার সুযোগ তোমাদেরই আগে হয়। তবে শোনো, এক গ্রামে চন্দ্রা নামের একটি মেয়ে বাস করত। মেয়েটি সমস্ত কাজকর্মে ভালো হলেও গায়ের রং ছিল বড্ড কালো। এজন্য তার সব সম্বন্ধ ভেঙে যাচ্ছিল। কিরে মা, এত মন খারাপ করে বসে আছিস কেন? তুমি কেন বারবার আমাকে পাত্রপক্ষের সামনে বসাও বলো তো? আমার গায়ের রং দেখে কেউ নাক সিটকায়, কেউ বা আমার মুখের ওপরেই অপমান করে চলে যায়। আমার আর এই সংসারতে ভালো লাগে না মা। তা বললে কি হবে বলতো? মেয়ে মানুষ, বিয়ে তো দিতেই হবে। সারা জীবন কি আমি আর তোর বাবা থাকবো রে? তুই কিছু চিন্তা করিস না মা, দেখিস তোর সব থেকে ভালো ছেলের সঙ্গে বিয়ে হবে।
যে তোর রূপকে নয় গুণকে প্রাধান্য দেবে। তোর মতো ভালো মেয়ে এই এই গায়ে আর একটা আছে? এসব ছোটবেলাতেই শুনতে ভালো লাগতো বাবা। এবার আমাকে রেহাই দাও। আমি আর পাত্রপক্ষের সামনে বসতে পারছি না। অপমানিত হতে হতে আমি ক্লান্ত। আচ্ছা আচ্ছা বেশ, আর আর তোকে জোর করব না। মা, দুটো পয়সা দেবে? কাল থেকে কিচ্ছু খাইনি, শরীর খারাপ, বড্ড অসুস্থ। আমি ভিক্ষে করি নে মা, এই রোগের জ্বালায় কাজ করতে পারছি না বলেই ভিক্ষা করতে হচ্ছে। আমার কাছে তো তেমন কিছু নেই বাবা। এই অল্প কটা টাকা রয়েছে যাতায়াত ভাড়া বাবদ। তুমি এটুকু দিয়ে কাজ চালিয়ে নাও। কিন্তু কিন্তু তাহলে তুমি যাবে কি করে? সব টাকাই তো আমায় দিয়ে দিলে। হেঁটে হেঁটে চলে যাব। তোমার কষ্ট হবে না? তা একটু হবে, তবে তুমি কাল থেকে কিছু খাওনি যে। এই কষ্টের থেকে আমার হাঁটার কষ্ট অনেক কম। তোমার তোমার মঙ্গল হোক মা। ভগবান ভগবান তোমাকে সবচেয়ে ভালো মানুষের সাথে বিয়ে দিক। এমন দয়ালু মেয়ে পাওয়া যায় না। বিয়ের কথা আর বলো না বাবা। বিয়ের ক্ষেত্রে কেউ গুণ দেখে না গো বাবা, আগে সবাই রূপ দেখে। না গো, ভালো মানুষের সঙ্গে সব সময় ভালোই হয়। তুমি আমার কথা মিলিয়ে নিও। মা, ও মা, একটু জল দেবে গো। ওহ, তোকে এরকম দেখাচ্ছে কেন? আসলে আসলে যাওয়ার পথে তা বেশ করেছিস। এবার খাবার খেয়ে একটু ঘুমিয়ে নে, শরীর ভালো লাগবে। বলি, ও চন্দ্রার মা, বাড়িতে আছো? হ্যাঁ গো দিদি, এই তো এখানে আছি। মা চন্দ্রা, কাকিমার জন্য একটু চা করে আনতো মা। আচ্ছা মা। মা, একটু গরম গরম তেলে ভাজা ভাজতে পারবি? কেন পারবো না কাকিমা, অবশ্যই পারবো। তুমি বসো, আমি এক্ষুনি ভেজে আনছি। কি ব্যাপার বলো তো? তুমি তো কোনোদিন কিছু খেতে চাও না, তা আজ হঠাৎ চন্দ্রাকে তেলে ভাজা ভাজতে বললে কেন? যে কথাগুলো বলবো সেগুলো চন্দ্রার সামনে বলা যাবে না গো। আর কথা বলতে বেশ খানিকটা সময় লাগবে। ও ততক্ষণে ব্যস্ত থাকুক। বলো, কি বলবে? চন্দ্রার জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে এসেছি গো। মেয়েকে রাজি করাবো কি করে বলো তো? ওর ব্যাপারটাও আমরা বুঝি। মন খারাপ হওয়ার মতোই ব্যাপার। একের পর এক সম্বন্ধ ভেঙে গেলে কার ভালো লাগে বলো তো? এই সম্বন্ধ ভাঙবে না। আমাদের চন্দ্রাকে ছেলের বাবা দেখে নিয়েছে। ওনাদের চন্দ্রাকে ভীষণ পছন্দ হয়েছে। এখন শুধু তোমাদের মত থাকলেই বিয়েটা হয়ে যাবে। মেয়েকে রাজি করাবো কি করে বলো তো? শোনো, এই নাও কাকিমা, খেয়ে বলো তো কেমন হয়েছে? দারুণ হয়েছে রে মা, তোর হাতে জাদু আছে রে মা। শোন না, কালকে না আমার একটা দরকারি কাজ রয়েছে। তোর বান্ধবী তো কালকে বাড়ি থাকবে না, আমার কাজটা একটু করে দিবি রে। কেন দেব না, নিশ্চয়ই দেব। বেশ, কালকে তাহলে বিকেলবেলা 5টার সময় আমাদের বাড়ি চলে যাস। আপনি চন্দ্রার মা? হ্যাঁ। আপনারা দাঁড়িয়ে কেন? আসুন আসুন, ভেতরে আসুন। এই হচ্ছে আমাদের ছেলে। এর জন্যই সম্বন্ধ নিয়ে এসেছি। কিছুদিন আগেই রাস্তায় আপনার মেয়েকে দেখেছি। বড় ভালো মেয়ে আপনাদের। আপনার মেয়েটাকে আমাদের দেবেন? সবই আপনাদের দয়া। দয়া বলবেন না। আপনার মেয়ের মতো মেয়েকে পেলে আমাদের সৌভাগ্য। এই দেখ, তোর হবু শ্বশুরবাড়ির লোকজন এসেছে। মানে? আমাকে বিয়ে করবেন চন্দ্রা? আমার মতো এমন কুৎসিত মেয়েকে আপনার বিয়ে করার ইচ্ছে হলো কেন?
আপনি কুৎসিত কে বলেছে? কিছুদিন আগে আপনি এক ভিখিরিকে আপনার নিজের যাতায়াত ভাড়াটুকু উজাড় করে দিয়েছেন। সেটা আমার বাবা দেখেছেন। আমি এইরকমই একটা মেয়ে চেয়েছিলাম, যিনি রূপে নয় গুণে হবে সেরা। রূপ তো কয়েকদিনের। পরে যদি আপনার বাড়ির অন্যান্য লোকজন কিছু বলে, কেউ কিচ্ছু বলবে না মা। তুমি আমাদের সঙ্গে থাকবে, আমার বৌমা হয়ে নয়, মেয়ে হয়ে। যাবে আমাদের সাথে? এরপর কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে গেল। কি রে, কি বুঝলি? বুঝলাম যে ভালোদের সঙ্গে সব সময় ভালো হয়। আরো একটা জিনিস বুঝেছি দাদু। কি? বাইরের রূপ নয়, ভেতরের রূপটাই আসল। এই তো তোরা আমার গল্পের মানে বুঝেছিস। সারা জীবন এই কথাটা মনে রাখিস। এখন যা, বাড়িতে গিয়ে পড়তে বসতো। টাটা দাদু। আমি উমা। জীবনে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে, অনেক লড়াই করে তবেই মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে হয়। আমার জীবনটাও ছিল ঠিক সেরকমই। আজকে বলবো সেই কাহিনী। নতুন বিয়ে হয়ে এসেছি আজই। এত বড় বাড়ি, জানি না সামলাতে পারবো কিনা। আজ তো আমার ফুলশয্যা। এক্ষুনি দিলীপ ঘরে আসবে। কি যে করি, বড্ড ভয় করছে। আসবো বৌমা? হ্যাঁ হ্যাঁ, আসুন না মা, জিজ্ঞাসা করবার কি আছে? না না, শত হলেও তুমি তো নতুন বউ। তোমাকে কয়েকটা কথা বলতে এলাম বৌমা। হ্যাঁ বলুন না মা। দেখো মা, আমি তোমাকে বসে বসে খাওয়াতে কিন্তু পারবো না। বাড়ির ফাই ফরমাস খেটে তবেই তোমাকে খেতে হবে। পায়ের ওপরে পা তুলে বসে খাওয়া কিন্তু এখানে চলবে না। এ মা, ছি ছি, পায়ের ওপর পা তুলে বসে খাবো কেন মা? আমি তো বাড়িতেও কিছু না কিছু করতাম। আর তাছাড়া শাশুড়ি মাও তো মায়েরই সমান হন। আপনাকে খাটিয়ে খেতে ভালো লাগবে কি আমার? ভালো, আমি তো ভেবেছিলাম তোমাকে হয়তো অনেকবার করে বোঝাতে হবে, তারপরে গিয়ে তুমি বুঝতে পারবে। যাক, আমি উঠি, দিলীপ এক্ষুনি হয়তো চলে আসবে। ফুলশয্যার দিন রাতের বেলায় নতুন বউকে এমনভাবে বলে ঘর থেকে বেরিয়ে গেলেন শাশুড়ি মা। উমা কি ভেবেছিল আর কি পেল? ভেবেছিল শাশুড়ি মা মায়ের জায়গাটা পূর্ণ করে দেবেন, কিন্তু মানুষ যা ভাবে তাই কি হয়। ছলছলে চোখটা নিয়ে দরজার দিকে তাকিয়ে রইল উমা। উমা, এ কি, তুমি এখনো ঘুমাওনি? সে কি দিলীপ, আজকে আমাদের ফুলশয্যা। এটা একটা বিশেষ দিন। এই দিনটা কি আর কোনোদিনও আসবে আমাদের জীবনে? এই একবারই এসেছে। আর আজকে আমরা একে অপরের সাথে সময় না কাটিয়ে শুয়ে পড়ব? ওহো, তুমি এত ভেবো না উমা। আমরা গ্রামের দিকে থাকি, সব কিছু কি আর ওই হিন্দি সিনেমার মতো হয় গো? এছাড়া তোমার বাবা তো বিয়েতে যা টাকা পয়সা দিয়েছিল সেটাতে একটুও কুলোয়নি, উল্টে আমাকেও টাকা ঢালতে হয়েছে। কত টাকা যে বেরিয়ে গেছে কি বলবো আর। এসব তো তোমার বাবার পরে পাঠিয়ে দেবে না। দিলীপ, তুমি তুমি এভাবে বলতে পারলে আমার বাবাকে? আমার বাবা তো নিজের ক্ষমতার বাইরে বেরিয়ে করেছেন। এর থেকে বেশি কিভাবে করতেন? এর থেকে বেশি করতে গেলে তাকে তো পথে বসতে হতো। সেটা মেয়ে হয়ে আমি কিভাবে দেখতাম? সে তুমি যাই বলো উমা, অনেকগুলো টাকা গেছে, মন মেজাজ একেবারে এমনিতেও ভালো নেই, আর শরীরটাও আজকে আর সাথ দিচ্ছে না, বুঝলে? শুয়ে পড়ো। উমা সারাটা রাত একলা খাটের উপরে বসে রইল। জানলার দিকে তাকিয়ে মা বাবার কথা ভাবতে ভাবতে চোখের জল ফেলতে লাগলো। মা বাবার ঘরে অর্থ না থাকলেও ছিল সুখ, শান্তি আর ভালোবাসা, যেটা এখানে এসে সে কোথাও না কোথাও সম্পূর্ণ হারিয়ে ফেলেছিল। খাটের কোণে হেলান দিয়ে রাতটা তার কেটে গেল।
এ কি বৌমা, এত বেলা করে উঠলে যে? এত বেলা করে উঠলে কিন্তু চলবে না, আরও সকাল সকাল উঠতে হবে। এরপরে গোয়ালে গিয়ে গরু সামলাতে হবে, আর তারপরে এসে রান্না বান্না করতে হবে। আমি যে একেবারেই রাঁধতে পারি না মা। মা আমাকে সেভাবে রান্না করতেই দেয়নি। যেটুকু যা পারি ওই টুকটাক বলতে পারেন। দেখ দিলীপ, বউ ঘরে আসতে না আসতেই আমার মুখের ওপরে কেমন ট্যাক ট্যাক করে কথা বলতে শিখেছে। মায়ের মুখে এই কথাগুলি শুনবার সাথে সাথেই দিলীপ এগিয়ে গিয়ে উমার গালে একটি চর বসিয়ে দেয়। লজ্জা করে না? মা বাবা কি তোমাকে এই শিক্ষা দিয়ে পাঠিয়েছে নাকি? দেখো উমা, আবারও বলে দিলাম, আমার পরিবারে যখন এসেছো তখন আমার মা বাবাকে কিন্তু উপযুক্ত সম্মান দিতে হবে। তারা যা যা বলবেন সেটাই তোমাকে মুখ বুঝে মেনে নিতে হবে, তবেই তুমি এখানে থাকতে পারবে। আর যদি না পারো তাহলে বাড়ি ফিরে যাও। না না, দোহাই দোহাই আপনাদের, এভাবে আমাকে তাড়িয়ে দেবেন না। আমি তো কিছুই বলিনি, যেটা পারি না সেটাই শুধু বলেছিলাম। নাও নাও, হয়েছে হয়েছে, অনেক নাটক করেছো। এবারে তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে যাও দেখি, আমি তোমাকে বলে দিচ্ছি কি কি করতে হবে। উমাকে নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন মালতী দেবী। এরপরে হাজার একটা রান্নার ফিরিস্তি দিয়ে বেরিয়ে এলেন, কিন্তু উমা ভেঙে পড়ল না। তার উপরে রীতিমতো অত্যাচার করা হচ্ছে দেখেও সে চুপ করেই রইল। এই যে মা, আপনি যা যা বলেছিলেন আমি সব কিছুই বানিয়েছি। প্রথমবার বানিয়েছি তো, তাই খারাপও হতে পারে। সকলে খেতে বসে রান্নাগুলি একে একে চেখে দেখতে শুরু করে। কিছু রান্না খেতে তেমন সুস্বাদু না হওয়ার কারণে মালতী দেবী খাওয়া ছেড়ে উঠে পড়েন। এরপরে উমার দিকে এগিয়ে গিয়ে তাকে ঠেলা মেরে ফেলে দেন। এইগুলো রান্না হয়েছে? এগুলো গেলা যায়? দিলীপ, এই বউ নিয়ে এসেছিস তুই? তোকে পই পই করে আমি তখন বারণ করেছিলাম। এ তো কিছুই করতে পারে না, কিভাবে সংসার করবে রে? এই, তোমাকে বলেছিলাম না সবকিছু ঠিক করে করতে? কানে কি কথা জানে নাকি? হ্যাঁ, ক্ষমা চাও, এক্ষুনি মায়ের পা ধরে ক্ষমা চাও। উমার চোখ দিয়ে অবিরাম জল গড়িয়ে পড়তে থাকে। তারপরও সে মায়ের পায়ে হাত দিয়ে বলে, আমাকে আমাকে ক্ষমা করে দিন মা, দয়া করে ক্ষমা করে দিন। এরপর থেকে এমন ভুল আর কোনো দিনও হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি। বেশ বেশ, হয়েছে হয়েছে, যাও এবার নিজের ঘরে যাও। এত খারাপ রান্না যখন করেছো তখন শাস্তি তোমাকে পেতেই হবে। আজকে দুপুরে তুমি কিচ্ছু মুখে দিতে পারবে না, খালি পেটে বসে থাকবে। বেশ মা, আপনি যা বলছেন সেটাই হবে। ওরা সকলে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ঘরে চলে যায়। উমা বাড়ির দাওয়ায় বসে হাউমাউ করে কাঁদতে থাকে। ঈশ্বর, আমি কত বড় ভুল করে ফেললাম। কেমন মানুষকে ভালোবাসলাম আমি, সে তো আমাকে এতটুকু সম্মান করে না, প্রতি পদে আমাকে অপমান করেই চলেছে। অথচ আমার স্বামী চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে চলেছে। আমার অপমান তার কাছে সম্মানের। সে আমাকে রক্ষা না করে উল্টে আমাকে আরো বেশি করে ছোট করে চলেছে। কেন কেন আমার সাথে কেন এমনটা হলো? উমা কাঁদতে কাঁদতে ওখানেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ চোখ খুলতেই দেখে সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধে হয়ে গিয়েছে, দিলীপের আসবার সময় হয়ে গিয়েছে, আমি ভেতরে যাই। ঘরের ভেতরে যেতেই উমার চক্ষু একেবারে চরক গাছ। সে দেখে দিলীপ আরেকটি মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। কি এর মধ্যে কি সর্বনাশ করলে আমার?
দিলীপ, আমাকে পছন্দ ছিল না তো আগেই বলতে পারতে। সব কিছুই আগে থেকে ঠিক করা ছিল মা। আমি কল্যাণীকেই ভালোবাসতাম, তবে টাকার অভাব থাকায় আমি ঠিক করে সব কিছু আর কি গুছিয়ে উঠতে পারছিলাম না। এই কারণেই তোমার সাথে প্রেমের মিথ্যে অভিনয় করেছিলাম, যাতে টাকাগুলো হড়প করা যায়। এখন টাকাগুলো সব আমার হাতের মুঠোয় চলে এসছে। ব্যাস, কল্যাণীকে বিয়ে করে ফেললাম। আর আমার কি হবে? আমি কোথায় যাব? কেন? আমাদের বাড়ির গোয়ালের পাশে একটা ছোট গুদাম ঘর আছে, ওইখানেই তুমি আজ থেকে চাকরানির মতন থাকবে, বুঝলে? আর যে যে কাজগুলো নিয়মিত করে চলেছ সেগুলো ওইভাবেই করে যাবে। যদি কাউকে কিছু জানানোর চেষ্টা করেছো তাহলে আর এই বাড়িতে ঠাঁই হবে না। ব্যাগপত্র গুছিয়ে নিজের বাপের বাড়ি চলে যেও। উমা ভীতু ছিল না, কিন্তু নিজের সংসার ছেড়ে সে কোথাও যাবে না এমনটা মনে মনে সে নিশ্চিত করে ফেলেছিল। তাই সে ঘাড় নেড়ে সবটাই শুনল। এরপরে গোয়ালের পাশের ওই ঘরের দিকে চলে গেল। ঈশ্বর, এ কি হলো আমার? এ কি হলো আমার সাথে? কেন এমনটা হতে হলো? কেন কেন কেন? উমাই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারল না। ওইখানেই থেকে তাকে দিনের পর দিন একজন চাকরের মতন দিন যাপন করে যেতে হচ্ছিল। এরপর একদিন সে দেখল তার বাবার দেওয়া সমস্ত গয়নাগাটি তার শাশুড়ি মা কল্যাণীকে দিয়ে দিচ্ছেন। এই নাও মা, আজ থেকে এগুলো সব তোমার। আর ও হলো গিয়ে বাড়ির চাকরানি, ওকে কি আর এগুলো মানায়? এসব তোমাকেই মানায়। কত সুন্দর লাগছে দেখো দেখি। আহা, কোথায় তুমি আর কোথায় এই মেয়েটা? যাকে যেটা মানায় আর কি। ও এখন যে কাজ করছে ওকে সেটাই বেশ মানায়। নাও চলো, আমার তোমার সাথে কিছু কথা আছে। এই বলেই উমার শাশুড়ি তার চোখের সামনে দিয়ে চলে গেলেন। নিজের জীবনটাকে প্রতিনিয়ত তিলে তিলে শেষ হয়ে যেতে দেখেও উমা কিছুই করতে পারছিল না। তাকে প্রতিদিন নিজের কষ্টগুলো নিয়ে যুঝতে হচ্ছিল। নাভিশ্বাস উঠে যাচ্ছিল তার, কিন্তু এরপরেও নিজের পিতামাতার সম্মান রক্ষার্থে সে মুখ খুলতে পারছিল না। ওইভাবেই সব জ্বালা যন্ত্রণা সহ্য করে পড়ে থাকতে বাধ্য হচ্ছিল সে। জীবনে কোনো পাপ করিনি প্রভু। একজন মানুষকেই নিষ্ঠা সহকারে ভালোবেসেছি, তাকে ছাড়া আর কোনোদিনও কারোর দিকে চোখ তুলে তাকাইনি। তাহলে তাহলে আমার সাথে কেন এমনটা করলে তুমি? কেন? কি অপরাধ করেছিলাম আমি? কি অপরাধ করেছিলাম? বলো বলো আমাকে। যে ঘরে স্বামীর সাথে আমার থাকার কথা, সেখানে রয়েছে একটা বাইরের মেয়ে। আমার স্বামী তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছে, আর আমাকে বানিয়েছে বাড়ির চাকরানি। এটাই এটাই কি তবে ছিল আমার অদৃষ্টে? বলো বলো প্রভু, চুপ করে আছো কেন? ঈশ্বরের পায়ের কাছে মাথা ঠেকিয়ে হাহুতাশ করতে লাগলো উমা। দিনের পর দিন না খেতে পেয়ে তার শরীরটা একেবারে শেষ হয়ে গিয়েছিল। চোখ মুখ কোটরে ঢুকে গিয়েছিল। ধীরে ধীরে তার স্বাস্থ্যও খারাপ হতে শুরু করলো। কিন্তু কথায় বলে, মানুষের মন আর পরিস্থিতি কোনোদিনও একরকম থাকে না। এই পরিবর্তনশীল পৃথিবীতে সমস্ত কিছু পরিবর্তনশীল, তা নিজের নিয়মে ঠিক বদলে যায়। মা মা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এত হন্তদন্ত হয়ে কোথা থেকে আসছিস বাবা? কল্যাণী যে এমন মানুষ বেরোবে আমি ভাবতেও পারিনি মা। ওর কাছে সব গয়নাগুলো ছিল, এমনকি আমি প্রায় 1 লক্ষ টাকা ওকে দিয়েছিলাম, বলেছিলাম ওগুলো যত্ন করে রাখতে। হ্যাঁ, তো তাতে কি হয়েছে? কল্যাণীকে বল সেগুলো দিতে। নাও দেবে না মা। ও আজকে সকালে সবকিছু চুরি করে পালিয়েছে। বাড়ির আশেপাশে তন্ন তন্ন করে খুঁজে ওকে কোথাও পাইনি আমি। আর আলমারি খুলে দেখি ওর জামা কাপড় গয়না গাড়ি কিছুই পরে নেই, সাথে টাকাগুলো নিয়ে চম্পট দিয়েছে। ওর এক পুরনো প্রেমিক ছিল মা,
ওর সাথেই ও মনে হয় পালিয়েছে, কিন্তু এবারে কি করব আমি? সর্বনাশ! এবারে তো আমরা মনে হয় না খেতে পেয়ে মরবো রে। ঘরে যে সবই বারন্ত। হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো গো! সর্বনাশ হয়েছে যে। মা, আপনি আমায় বিশ্বাস করলেন না। ওই বাইরের মেয়েটাই আপনার কাছে সব হয়েছিল। একজনের সংসার ভেঙে যে আরেকজনেরটা গড়া যায় না, সেটা দেখলেন তো? ভুল করেছি বৌমা, কি করব তাহলে? হায় ভগবান, আমি তখন ওই মেয়েটাকেই চিনতে পারিনি। মিষ্টি মিষ্টি কথা দিয়ে ভুলিয়ে রেখেছিল। ও যে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে কে জানতো। এবারে কি হবে? কি হবে রে দিলীপ? আমি কি কোনোভাবে সাহায্য করতে পারি আপনাদের? তুমি আবার আমাদেরকে কিভাবে সাহায্য করবে? তোমার সব গয়নাগাটি তো আমরাই নিয়ে নিয়েছিলাম। আমি কয়েকদিন ধরেই পাশের বাড়ির রাঙা বৌদিকে এক জায়গায় কাজে যেতে দেখছি। সেলাইয়ের কাজ, উল বোনার কাজ। ওনার সাথেই কথা বলবো কাল। কিছু একটা উপায় ঠিকই বেরোবে। আমি তো কিছু টাকা উপার্জন করি, কিন্তু আরও প্রয়োজন, কারণ জমানো সব কিছুই তো শেষ। বেশ, রাঙা বৌদির সাথে কথা বললেই একটা না একটা উপায় ঠিকই বেরিয়ে যাবে। আমাকে ক্ষমা করে দিস মা, আমি পাশানি। আমি তোর ওপরে কত অত্যাচার করেছি, সেই সবের কোনো ক্ষমা হয় না রে মা। আর তুই আজকে এত কষ্ট সহ্য করবার পরেও আমাদেরকে তো নিজের লোক বলে ভাবছিস। চোখের জল ফেলবেন না মা, মানুষ মাত্রই তো ভুল হয়ে যায়। আপনারা যখন নিজেদের ভুল বুঝতে পেরেছেন, তখন ঈশ্বরও আপনাদেরকে ঠিকই ক্ষমা করে দেবেন বলেই আমার বিশ্বাস। কিন্তু তুমি কি করবে উমা? কি করবে? আমি খুব ভালো উল বুনতে পারি। আমি যদি আমার হাতের কিছু নকশা সেখানে গিয়ে দেখাই, তাহলে আশা করি তারা আমাকে কাজে না নিয়ে পারবে না। তাই নাকি বৌমা? তুমি এত ভালো হাতের কাজ জানো মা? আর আমি পোড়ামুখী, তোমাকে দিয়ে ঘর সংসারের কাজ করিয়ে গেছি। তোমার এত গুণ আমি কোনো দিনও জিজ্ঞাসাও করিনি। আমি সেখানে গিয়ে আগে জিজ্ঞাসা করি, দেখি ওনারা কি বলেন। পরের দিন সকালে উমা রাঙা বৌদির সাথে সাক্ষাৎ করতে গেল তার বাড়িতে। কিরে উমা, এখন আমার এইখানে? কাজের প্রয়োজন গো বৌদি, সংসারের দিকটাও তো সামলাতে হবে বলো। এত কিছুর পরেও তুই তোর ওই সংসারের জন্য ভাবছিস? না গো, সেই মেয়ে আর নেই। সেসব কথা পরে না হয় বলবোক্ষণ। আগে আমায় একটা কথা বলো তো দেখি। কি কথা? তুমি যেখানে কাজ করো সেখানে একবার আমাকে নিয়ে যাবে? আমিও নকশা তুলতে পারি। আমিও যদি এই কাজ করে কিছু টাকা উপার্জন করতে পারি তাহলে খুবই ভালো হয় গো। বেশ, চল আমার সাথে। উমা রাঙা বৌদিকে সাথে নিয়ে সেই কাজের জায়গার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। পৌঁছেই তারা মালিকের ঘরে প্রবেশ করলো। কি ব্যাপার রাঙা, এই মেয়েটিকে তো ঠিক চিনতে পারলাম না। আগে ওর নাম উমা চক্রবর্তী মশাই। উমার কাজের বড় প্রয়োজন, তাই আমি ওকে নিজের সাথে করে নিয়ে এসেছি। আমি নকশা তুলতে পারি। বেশ, দেখাও দেখি কেমন নকশার কাজ তোমার। উমার হাতের নকশা দেখে মালিকের চক্ষু তো একেবারে চড়ক গাছ। বাহ, এ তো অসাধারণ কাজ। আজ থেকেই তুমি এই জায়গায় কাজ করবে। তোমায় আমি কিছু কাজ দেব, সেগুলো পরশুর মধ্যেই আমার চাই। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব চক্রবর্তী মশাই, বুঝতেই পারছি না। এরপরে ওই মালিক উমাকে বেশ কিছু কাজের দায়িত্ব দিলেন। অনেকগুলো ডিজাইনও করে আনতে বললেন। উমা সেগুলোকে সাথে করে বাড়িতে চলে গেল। মা, একটা সুখবর আছে। আমি রাঙা বৌদিকে সাথে নিয়ে ওই কাজের জায়গায় গিয়েছিলাম। সেখানে চক্রবর্তী মশাই আমার কাজ দেখে খুব প্রশংসা করেছেন আর আমাকে কাজেও রেখেছেন। এই কাজগুলো পরশুদিনের মধ্যে করে জমা দিতে হবে। বাহ, এ তো সত্যিই অনেক বড় ব্যাপার। আমার তোমার প্রতি পূর্ণ বিশ্বাস আছে বৌমা। তুমি ঠিকই এই কাজ করে জমা দিতে পারবে। উমা এক মনে দুদিন ধরে সেই কাজগুলো করতে থাকলো। কাজ সমাপ্ত হয়ে যাবার পর সে সমস্ত ডিজাইন নিয়ে গিয়ে চক্রবর্তী মশাইয়ের সাথে দেখা করলো। বাহ বাহ বাহ, এত অপূর্ব হাতের কাজ!
এখানে এত মানুষ কাজ করে, কিন্তু তোমার মতন এত সুন্দর হাতের নকশা কেউ তুলতে পারেনি উমা। আমি তোমাকে আজকে অ্যাডভান্স 50,000 টাকা দিলাম, সাথে কাজও দিলাম। 10 দিনের মধ্যে এই কাজগুলো করে আমাকে জমা দিও। যদি তুমি নিয়মিতভাবে কাজ করতে থাকো তাহলে মাস গেলে তুমি 40,000 টাকা মাইনে পাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ চক্রবর্তী মশাই। আপনার আশীর্বাদের হাত আমার মাথার উপর ছিল বলেই আমার পক্ষেই কাজ করা সম্ভব হলো। আপনি মানুষ নন, দেবতা। চক্রবর্তী মশাইয়ের দেওয়া কাজ আর টাকাগুলো সঙ্গে করে নিয়ে উমা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এরপর টাকাগুলো নিজের শাশুড়ি মায়ের হাতে তুলে দিল সে। এই নিন মা, আমি কাজ করে এই টাকা উপার্জন করে এনেছি, সাথে আরও কাজের অর্ডার পেয়েছি। 10 দিনের মধ্যে এই কাজগুলো করে যদি জমা দিতে পারি তাহলে ওই কোম্পানিতে নিযুক্ত হতে পারবো। প্রতি মাসে 40,000 টাকা করে পাবো। উমার মুখে এই কথা শুনে তার শাশুড়ি তার কপালে চুম্বন করে বললেন, সত্যি তুমি দশভুজা দুর্গা উমা। তোমার আরও উন্নতি হোক মা। অনেক বড় প্রতিভা আছে তোমার। পরিস্থিতি যদি এমনটা না হতো তাহলে কোনোদিনও জানতেও পারতাম না। তুমি মন দিয়ে কাজ করো মা, সংসারের দিকটা আমি দেখে নিচ্ছি। এইভাবেই মনোযোগ সহকারে কাজ করতে লাগলো উমা। 10 দিনের মধ্যেই সেই কাজ খুব যত্ন সহকারে সমাপ্ত করে সে মালিকের কাছে গিয়ে তা জমা দিল। তোমার হাতে জাদু আছে উমা। তুমি এখন থেকে এই কোম্পানিতেই কাজ করবে, আর প্রতি মাসে তুমি মাইনেও পাবে 40,000 টাকা। কেমন? এইভাবেই উমা নিয়মিত সেই কর্মক্ষেত্রে গিয়ে নিজের দক্ষতার প্রমাণ দিতে লাগলো। কয়েক মাসের মধ্যেই চক্রবর্তী মশাই উমাকে ওই কোম্পানির এক উঁচু পদে নিয়োগ করলেন। উমার আয় আরো অনেক বেড়ে গেল। শুধু এই উমাই নয়, এই রকম সহস্র সহস্র উমা লুকিয়ে আছে আমাদের মধ্যে, যারা সংসারের কাজে নিজের প্রতিভাগুলো অনবরত চাপা দিয়ে ফেলছেন। তারা সবকিছুর মধ্যেও নিজের জন্য কিছুটা সময় বার করে লুকিয়ে থাকা উমাকে জাগিয়ে তুলুন।